ইকোনমিক্সের যে সিলেবাসটা আছে সেখানে আমাদের চ্যাপ্টার 3 থেকে শুরু হবে ব্যাপারটা, ইকোনমিক্সটা। তো সেইখানে চ্যাপ্টার 3 থেকে কি কি থাকবে সেটা আমি তোমাদের একটু বলে দিচ্ছি। চ্যাপ্টার 3তে প্রথমেই যেটা আছে প্রোডাকশন ফাংশন, তোমাদের মনে থাকবে চ্যাপ্টার 1 আর চ্যাপ্টার 2তে আমরা যে জিনিসগুলো পড়েছিলাম সেটা হচ্ছে কনজিউমারের ব্যাপারটা, এবং এরপরে ডেফিনেটলি আসছে সাপ্লায়ারের ব্যাপারটা। তো চ্যাপ্টার 3 থেকে আমরা সাপ্লায়ারের ব্যাপারটা স্টাডি করা শুরু করব। তো সাপ্লায়ারের ব্যাপারে স্টাডি করতে গেলে প্রথমে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে প্রোডাকশন ফাংশন। প্রোডাকশন ফাংশন ইজ নাথিং বাট তুমি কিছুটা ইনপুট দিলে এবং তাতে তুমি আউটপুট পেলে। ইনপুট হিসাবে তুমি প্রোডাক্টের ইনপুট হিসাবে তুমি ল্যান্ড, লেবার, ক্যাপিটাল এগুলোকে তুমি প্রোডাক্টের ইনপুট ধরতে পারো, এবং এগুলো ইউজ করে একজন সাপ্লায়ার সে তার আউটপুটটাকে তৈরি করে। তো এটাই 3.1-এর প্রোডাকশন ফাংশন হিসাবে বলা আছে। এই যে এটা হচ্ছে একটা প্রোডাকশন ফাংশনের এক্সাম্পল 3.1-এ। কিউ হচ্ছে কোয়ান্টিটি যেটা প্রডিউস করা হয়েছে, আর যেটা দুটো যে কোনো ইনপুট, সেটা ল্যান্ড, লেবার হতে পারে, লেবার ক্যাপিটাল হতে পারে, যা যা খুশি হতে পারে, এই দুটো মানে এটা বিভিন্ন ফাংশনের উপর ডিপেন্ড করে এই কিউ আউটপুটটাকে বার করা হয়েছে। ঠিক আছে, এইটাই একটা জিনিস তোমাদের জানতে হলো। তারপর হচ্ছে যেটা জানতে হবে 3.2-তে মোস্ট ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে শর্ট রান এবং লং রান কাকে বলে। শর্ট রান হচ্ছে এমন একটা অবস্থা যেখানে তোমার প্রত্যেকটা প্যারামিটার, মানে যে যে ইনপুট প্যারামিটারগুলো আছে সেগুলো তুমি সবকটাকে ভ্যারি করতে পারবে না, যে কোনো একটা কি দুটোকে তোমাকে ফিক্স রাখতেই হবে। ঠিক আছে, সুতরাং শর্ট রানে তোমাকে কিন্তু ফিক্স কোয়ান্টিটি, এই ফিক্সড ইনপুটগুলো তোমাকে রাখতেই হবে। হোয়ারাজ ইন শার্প কন্ট্রাস্ট ইন দ্য লং রান তোমার কিন্তু কোনো ফ্যাক্টর অফ প্রোডাকশানই কিন্তু তোমার মানে ফিক্স থাকে না, সেগুলো কিন্তু ভ্যারি করে। তো এইখানে যেটা পরিষ্কারভাবে লেখা আছে, ইন শর্ট রানে ফার্ম ক্যানট ভ্যারি অল দ্য ইনপুটস, আর লং রানের ক্ষেত্রে অল ফ্যাক্টর অফ প্রোডাকশন ক্যান বি ভ্যারিড। এটা তোমাকে মনে রাখতে হবে। এরপর যেটা তোমাকে জানতে হবে এই তিনটে জিনিস, টোটাল প্রোডাক্ট, অ্যাভারেজ প্রোডাক্ট আর মার্জিনাল প্রোডাক্ট কাকে বলে। টোটাল প্রোডাক্ট ইজ নাথিং বাট দ্য টোটাল কোয়ান্টিটি হুইচ ইজ প্রডিউসড। ঠিক আছে, তুমি বিভিন্ন রকম ফ্যাক্টর অফ প্রোডাকশন কাজে লাগিয়ে তুমি যে কোয়ান্টিটিটা প্রডিউস করছো সেটাই হচ্ছে তোমার টোটাল প্রোডাক্ট। এরপর আসছে অ্যাভারেজ প্রোডাক্ট কাকে বলে। অ্যাভারেজ প্রোডাক্ট হচ্ছে টোটাল প্রোডাক্ট ডিভাইডেড বাই যে তুমি ফ্যাক্টর মানে ইনপুট ফ্যাক্টরটাকে ধরছো। মানে তুমি অ্যাভারেজ প্রোডাক্ট ফর লেবারও তুমি ধরতে পারো, যে তুমি ধরো 10টা সাবান বানালে 2টো লেবারকে দিয়ে। ঠিক আছে, তাহলে তোমার টোটাল প্রোডাক্ট হলো 10, আর পার লেবার তুমি কতগুলো করলে 10 ডিভাইডেড বাই 2, সেটা হলো তোমার অ্যাভারেজ প্রোডাক্ট ফর দ্য লেবার। ঠিক আছে, সিমিলারলি আছে তোমার মার্জিনাল প্রোডাক্ট। মার্জিনাল প্রোডাক্ট কাকে বলছে, চেঞ্জ ইন আউটপুট ডিভাইডেড বাই চেঞ্জ ইন ইনপুট। মানে একটা আউটপুট বাড়াতে গেলে কত ইনপুট তোমাকে চেঞ্জ করতে হবে, কত ইউনিট অফ ইনপুট তোমাকে চেঞ্জ করতে হবে, দ্যাট ইজ কল্ড মার্জিনাল প্রোডাক্ট। তবে এটা জানতে হবে যে 1 ইউনিট ইনপুট যদি তুমি বাড়াও তাহলে কি 1 ইউনিট আউটপুট চেঞ্জ হবে? ইনিশিয়ালি যেটা দেখা যায়, মানে যেমন ধরো আমি ইনপুট হিসাবে লেবার বলছি, তুমি যদি একটা লেবার বাড়াও তাহলে তোমার আউটপুট বাড়বে। এবার যদি 2টো লেবার বাড়াও তাহলে কি সেম আউটপুট বাড়বে? এইটাই হচ্ছে মার্জিনাল প্রোডাক্টের কনসেপ্ট। ঠিক আছে, তাহলে মার্জিনাল প্রোডাক্টের বেসিক ডেফিনেশনটা বুঝতে পারলে, চেঞ্জ ইন আউটপুট ডিভাইডেড বাই চেঞ্জ ইন ইনপুট। এরপর যেটা আমি বলতে চাইছিলাম সেটা হচ্ছে ল অফ ডিমিনিশিং মার্জিনাল প্রোডাক্ট, বা ল অফ ডিমিনিশিং রিটার্নও বলে এটাকে, বা ল অফ ভেরিয়েবল প্রপোর্শনও বলে। বেসিক্যালি ব্যাপারটা যেটা বলতে চাইছে যে একটা ইনপুটকে তুমি যদি ক্রমশ বাড়াও তাহলে আউটপুট ক্রমশ বাড়বে, এটা হচ্ছে লজিক বলে। কিন্তু এই যে বারবার যে রেটটা, মানে আউটপুট বেড়ে যাওয়ার যে রেটটা, সেটা কিন্তু ক্রমশ কমতে থাকবে। হ্যাঁ, এবং একটা সার্টেন টাইমের পর কিন্তু নেগেটিভ হয়ে যাবে। মানে ধরো তুমি একটা ফিল্ড আছে, সেই ফিল্ডে তুমি একটা লেবার দিয়ে চাষ করছো, তার ফলে তোমার আউটপুট একটা আসছে। তুমি যদি একটা লেবারের জায়গায় 2টো লেবার নিয়ে আসো তাহলে কিন্তু আউটপুট ডবলের থেকে বেশি বাড়বে। ডবলের থেকে বেশি বাড়বে তার কারণ হচ্ছে প্রথম যে লেবারটা ছিল সেই লেবারটা কিন্তু এবার কম্পিটিশনটাকে ফেস করবে এবং সে তার আউটপুটটাকে আরও খানিকটা বাড়াবার চেষ্টা করবে। সেকেন্ড লেবার অ্যাজ ইউজুয়াল জিনিসটাকে আউটপুট বাড়াবে আর কি। তাহলে এই 2টো লেবার মিলে কিন্তু প্রোডাক্টটা ডবলের বেশি হবে। এরকম করতে করতে তুমি যদি ক্রমশ লেবার বাড়াতে থাকো তাহলে আউটপুটটাও বাড়বে। কিন্তু একটা সার্টেন টাইম পরে কিন্তু লেবার বাড়ালেও আউটপুটটা আর বাড়বে না।
যেটাকে আমরা বলি ক্রাউডিং আউট হয়ে যাওয়া, মানে ওইটুকু জমিতে একটা অপটিমাল নাম্বার অফ লেবারের দরকার যেখানে তুমি ম্যাক্সিমাম আউটপুট পাচ্ছ। তার থেকে বেশি হয়ে গেলে কিন্তু তোমার আউটপুটটা আর বাড়বে না, ইনফ্যাক্ট আউটপুটটা কিন্তু ডিক্রিজ করতে শুরু করবে, যেটা আমরা বাংলায় অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট বলি, অনেকটা সেই রকম। ঠিক আছে, তাহলে এইটা তোমাকে জানতে হলো। শেপ অফ অ্যাভারেজ কার্ভ এগুলো তোমার জানার দরকার নেই, এই কনসেপ্টটা একটুখানি জানতে হবে। সিআরএস, আইআরএস আর ডিআরএস। সিআরএস মানে হচ্ছে যে তুমি যখন ফ্যাক্টর অফ প্রোডাকশানগুলোর সব কটা ইনপুটকেই তুমি বাড়াচ্ছ, প্রপোর্শনালি বাড়াচ্ছ। ধরো তোমার ল্যান্ড আছে, লেবার আছে, ক্যাপিটাল আছে, তিনটে ফ্যাক্টর অফ প্রোডাকশন। ল্যান্ডের অ্যামাউন্ট তুমি 10% বাড়লে, লেবারও 10% বাড়লে, ক্যাপিটালও 10% বাড়ালে, তাহলে তোমার আউটপুটও 10% বেড়ে গেল। যদি সেই ঘটনাটা ঘটে তখন তাকে বলা হবে সিআরএস। হ্যাঁ, প্রোডাকশন ফাংশনের এটা হচ্ছে একটা প্রপার্টি, এটা হলো কনস্ট্যান্ট রিটার্ন টু স্কেল। ঠিক আছে, আর যদি তোমার তার থেকে বেড়ে যায়, মানে তুমি 10% করে প্রত্যেকটা ফ্যাক্টর অফ প্রোডাকশন বাড়ালে কিন্তু তোমার আউটপুটে তার চেয়ে বেড়ে গেল, ঠিক আছে, মানে 10%-এর বেশি হলো, তাহলে সেটাকে বলা হচ্ছে ইনক্রিজিং রিটার্ন টু স্কেল। আর ডিআরএস হচ্ছে ডিক্রিজিং রিটার্ন টু স্কেল। এইটা তুমি জানলে। এরপর তোমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে কস্ট। কস্ট কয় প্রকার? কস্ট হচ্ছে দুই প্রকার, একটাকে বলে ফিক্সড কস্ট আর একটাকে বলে ভেরিয়েবল কস্ট। তাহলে টোটাল কস্ট ইজ নাথিং বাট টোটাল ভেরিয়েবল কস্ট বা টোটাল ফিক্সড কস্ট। ফিক্সড কস্টটা তোমার যত ইউনিট অফ প্রোডাকশন বাড়বে তত কিন্তু তোমার ফিক্সড কস্টের যে অ্যাভারেজ সেইটা কিন্তু ক্রমশ কমতে থাকবে। বুঝতেই পারছো, ফিক্সড কস্টটা যেহেতু ফিক্সড, যত তুমি প্রোডাকশন বাড়াচ্ছ ফিক্সড কস্ট পার ইউনিট সেটা কিন্তু কমে আসছে। ঠিক আছে, এটাই তোমার এখানে দেখাচ্ছে অ্যাভারেজ কস্ট ইকুয়াল টু টোটাল কস্ট ডিভাইডেড বাই কোয়ান্টিটি। এগুলো খুব সিম্পল মানে ইকুয়েশান, এগুলো না বোঝার কিছু নেই। এই পার্টটা তোমরা একটুখানি দেখে নেবে। এই 3.7.1-এ শর্ট রানে দু রকমের কস্ট থাকে, টোটাল ভেরিয়েবল কস্ট, টোটাল ফিক্সড কস্ট। ভেরিয়েবল কস্টটা প্রোডাকশানের সাথে সাথে বাড়ে, ফিক্সড কস্টটা প্রোডাকশানের তার সাথে সাথে কমে যায়। ঠিক আছে, এরপর তোমরা চলে যাবে একদম ল অফ সাপ্লাইতে। এগুলো তোমাদের কিছু খুব একটা পড়ার দরকার নেই। এরপর আমরা চলে যাব যে বেসিক্যালি আমরা জানলাম যে প্রোডাকশান যখন হয় একটা মানে সাপ্লায়ার যখন প্রোডাকশান করে তখন সে তার জিনিসগুলো, তার যে তিনটে বা নাম্বার অফ ফ্যাক্টর হতে পারে, যেমন আমরা খালি ল্যান্ড, লেবার, ক্যাপিটাল বলছি, এছাড়া টেকনোলজি হতে পারে, কম্পিটিটিভ এনভায়রনমেন্ট হতে পারে, এগুলো সবই কিন্তু তোমার ফ্যাক্টর অফ প্রোডাকশনের আন্ডারে আসছে। এই ফ্যাক্টর অফ প্রোডাকশনগুলো চেঞ্জ হলে কিভাবে তার প্রোডাকশনটা চেঞ্জ হয়। এবার চ্যাপ্টার 4-এ যেটা আছে সেটা হচ্ছে একটা পার্টিকুলার মার্কেট কন্ডিশনে তোমার একজন সাপ্লায়ার কীরকমভাবে বিহেভ করে। ঠিক আছে, এটা হচ্ছে থিওরি অফ ফার্ম আন্ডার পারফেক্ট কম্পিটিশন। তাহলে পারফেক্ট কম্পিটিশানে যেটা বলা হচ্ছে যে ফার্ম কিন্তু সবসময় চাইবে বা সাপ্লায়ার সবসময় চাইবে একটাই জিনিস, তার প্রফিটটা যেন ম্যাক্সিমাম হয়। আমাদের টোটাল ইকোনমিক্সে আমাদের কিন্তু এই জিনিসটাকে মনে রাখতে হবে, আমাদের সাপ্লায়ার যে যে বাজারে যে সাপ্লাই করছে সেই কিন্তু সবসময় চাইবে যে তার প্রফিটটা যেন ম্যাক্সিমাম হয়। ঠিক আছে, তাহলে সে সবসময় কোয়ান্টিটি সাপ্লাইডটাকে ম্যাক্সিমাম করার চেষ্টা করবে। ঠিক আছে, যখন প্রাইস বাড়বে তখন সে কিন্তু তার কোয়ান্টিটি সাপ্লাইটাকেও বেশি করার চেষ্টা করবে, কারণ সে সেই প্রাইস যে বেড়ে গেছে তার সুযোগটা নেবে। তোমরা যদি এখন কনজিউমার বিহেভিয়ারটাতে দেখো, সেখানে কিন্তু প্রাইস যদি বেড়ে যায় তাহলে কোয়ান্টিটি ডিমান্ডেড ফল করে, তার ফলে আমরা একটা নেগেটিভলি স্লোপড কার্ভ পেয়েছিলাম, যেটাকে আমরা বলেছিলাম ডিমান্ড কার্ভ। তো ফার্মের যেহেতু প্রফিট ম্যাক্সিমাইজেশনটাই হচ্ছে মেন উদ্দেশ্য, সেই হিসেবে কিন্তু প্রাইস বাড়লে সে কোয়ান্টিটি সাপ্লাইটাও বাড়িয়ে দেবে, প্রোভাইডেড আদার থিংস রিমেন্স কনস্ট্যান্ট। তাহলে সেই হিসেবে তার কিন্তু সাপ্লাই যে কার্ভটা হবে সেটা কিন্তু তোমার পজিটিভলি স্লোপ কার্ভ হবে, উল্টো রকম দেখতে হবে। ঠিক আছে, তাহলে পারফেক্ট কম্পিটিশান কাকে বলে? প্রথম জিনিস জানতে হবে, পারফেক্ট কম্পিটিশান হচ্ছে মার্কেটের একটা কন্ডিশান। এখানে কি কি কন্ডিশান আছে? এখানে বায়ার এবং সেলার আছে, এবং বায়ার সেলার এত বেশি আছে যে তাদেরকে তুমি গুনতে পারবে না। ঠিক আছে, তো ইনিউমেরাস নাম্বার অফ বায়ার অ্যান্ড সেলার। ঠিক আছে, এবং যে গুডটা প্রডিউস হবে সেইটা কিন্তু হচ্ছে তোমার হোমোজিনিয়াস গুড। ঠিক আছে, এটাকে কোনো রকমভাবে প্রোডাক্টের মধ্যে কোনো রকম পার্থক্য করা যাবে না, একজন সেলার আর আরেকজন সেলারের যে প্রোডাক্টের ডিফারেন্সিয়েশন সেটা কিন্তু করা যাবে না।
আর মার্কেট ডিফাইন করবে প্রাইসটাকে, সেই জন্য বায়ার সেলার কেউই কিন্তু তোমার প্রাইসটাকে ডিটারমাইন করতে পারবে না। এক কথা যেটাকে বলা হচ্ছে বায়ার সেলার প্রত্যেকেই হচ্ছে প্রাইস টেকার। ঠিক আছে, তাহলে এটা হলো পারফেক্ট কম্পিটিশন। এবার তোমার রেভিনিউ কাকে বলছে? আমি যখন একটা প্রোডাক্টের কোয়ান্টিটি কিউ প্রডিউস করেছি, প্রত্যেকটা তার প্রাইস হচ্ছে পি, তাহলে টোটাল রেভিনিউ হচ্ছে প্রাইস ইন্টু কোয়ান্টিটি। ঠিক আছে, এটা হচ্ছে টোটাল রেভিনিউ। ঠিক আছে, এরপর এই টোটাল রেভিনিউ থেকে তুমি যদি টোটাল কস্টটাকে বাদ দাও তাহলে হচ্ছে প্রফিট। এই যে 4.3-তে প্রফিট আছে, টোটাল রেভিনিউ মাইনাস টোটাল কস্ট ইকুয়াল টু প্রফিট। ঠিক আছে, এটাই তোমাকে জানতে হবে। এরপরে বাকি জিনিসগুলো তোমার অতটা জানার দরকার নেই। সাপ্লাই কার্ভ তাহলে আমি যেটা বললাম সেটা হচ্ছে যে তোমার পজিটিভলি স্লোপড হয়, এটাই তোমার জানতে হবে এই চ্যাপ্টারে। এছাড়া এখানে তোমার আর কিছু হ্যাঁ, এবার সাপ্লাই কার্ভ 4.5 আর্টিকেল, এইটা ইম্পর্টেন্ট, এটা একটু পড়তে হবে। সেটা হচ্ছে যে সাপ্লাই কার্ভটা কিসের ওপর ডিপেন্ড করে। একটা হচ্ছে তোমার কতগুলো ফ্যাক্টরের ওপর ডিপেন্ড করে, একটা হচ্ছে টেকনোলজিক্যাল প্রোগ্রেসের ওপর ডিপেন্ড করে। ঠিক আছে, তাহলে টেকনোলজিক্যাল প্রোগ্রেসের উপর সাপ্লাই কার্ভ কীভাবে ডিপেন্ড করে? যদি তোমার কোনো একটা টেকনোলজিক্যাল মানে সাপ্লাই কার্ভটা জেনারেলি এইরকম দেখতে হবে, তুমি বুঝতেই পারছো আমার অ্যারোটার মুভমেন্টটা দেখে। সাপ্লাই মানে আমরা জানি যে আমাদের ডিমান্ড কার্ভটা ছিল নেগেটিভলি স্লোপ, তাহলে সাপ্লাই কার্ভটা পজিটিভলি স্লোপটা এইরকম দেখতে হবে। এবং সাপ্লাই কার্ভ তোমার ডান দিকে শিফট করবে যদি তোমার টেকনোলজিক্যাল প্রোগ্রেস হয়। ঠিক আছে, তার মানে টেকনোলজি প্রোগ্রেস হলে কোয়ান্টিটি সাপ্লাই বেড়ে যাবে। ঠিক আছে, ইনপুট প্রাইস কিসের ওপর ডিপেন্ড করে? এই ইনপুট প্রাইসের উপর সাপ্লাই কীভাবে ডিপেন্ড করে? ইনপুট প্রাইস যেহেতু একটা ইনপুট প্রাইস যদি বেড়ে যায়, মানে ইনপুট প্রাইসগুলো যদি বেড়ে যায়, মানে লেবারের দাম বেড়ে গেল বা ল্যান্ডের দাম বেড়ে গেল, তাহলে কিন্তু সাপ্লাই কার্ভটা তোমার বাঁ দিকে শিফট করবে। সবসময় মাথায় রাখবে সাপ্লাই কার্ভের ফেভারেবল শিফট হচ্ছে ডান দিকে, আর নন ফেভারেবল শিফট হচ্ছে বাঁ দিকে। ঠিক আছে, তাহলে ইউনিট ট্যাক্স যদি বাড়ে তাহলে ডেফিনেটলি সাপ্লাই কার্ভটা বাঁ দিকে শিফট করবে। ঠিক আছে, আচ্ছা এরপর যেটা আমাদের যে চ্যাপ্টারটা আমরা যাব, এখানে আমরা ডিমান্ড ইলাস্টিসিটি পড়েছিলাম, তেমনি সাপ্লাইয়েরও প্রাইস ইলাস্টিসিটি আছে, অতটা ইম্পর্টেন্ট নয়, আমাদের পড়ার দরকার নেই। এরপরে আমরা যেটা যাব সেটা হচ্ছে মার্কেটের ইকুইলিব্রিয়াম। ঠিক আছে, আমরা যেটা দেখলাম এতক্ষণ সেটা হচ্ছে যে আমরা কনজিউমার বিহেভিয়ার দেখলাম, আমরা একজন সাপ্লায়ারের ক্ষেত্রে 3 নম্বর চ্যাপ্টারে তার কস্ট নিয়ে আলোচনা করলাম, এবং তারপরের যে চ্যাপ্টার 4 নম্বর চ্যাপ্টার সেখানে আমরা দেখলাম যে সাপ্লায়ার একজন কিভাবে বিহেভ করে, এবং সেখান থেকে আমরা সাপ্লাই কার্ভটাকে বুঝলাম। এবং এটাও বুঝলাম যে একজন সাপ্লায়ারের মেজর মোটিভ হচ্ছে, মানে মোস্ট ইম্পর্টেন্ট মোটিভ হচ্ছে প্রফিট ম্যাক্সিমাইজেশন, এবং সেটা আমরা জানলাম যে প্রফিট ইকুয়াল টু টোটাল রেভিনিউ মাইনাস টোটাল কস্ট। ঠিক আছে, এইবার আমরা আসবো এমন একটা জায়গায় যেখানে তোমার সাপ্লায়ার এবং কনজিউমার দুজনকেই আমরা নিয়ে এলাম। ঠিক আছে, তাহলে এবার ইকুইলিব্রিয়ামটা কিভাবে আসছে, এখানে তোমার একটা ছবিও এখানে অলরেডি দেয়া আছে। এইটা হচ্ছে তোমার ডিমান্ড কার্ভ, হ্যাঁ, যেটা নেগেটিভলি স্লোপ, আর এইটা হচ্ছে সাপ্লাই কার্ভ। এই দুটো তোমার একটা পার্টিকুলার পয়েন্টে এসে টাচ করেছে, যেটা হচ্ছে তোমার মার্কেট প্রাইস। ঠিক আছে, এইটা মার্কেট ডিফাইন করে, এবং বুঝতেই পারছো যে ওই জিনিসগুলো যখন কোনো টেকনোলজিক্যাল প্রোগ্রেস হবে তখন সাপ্লাই কার্ভটা ডান দিকে শিফট করবে, এবং সাপ্লাই কার্ভ ডান দিকে শিফট করলে ডেফিনেটলি বুঝতে পারছো প্রাইসটা ড্রপ করবে। সুতরাং যখনই কোনো টেকনোলজিক্যাল প্রোগ্রেস হবে তখন প্রাইস কিন্তু আলটিমেটলি ড্রপ করবে। ঠিক আছে, এরপর তোমার এখানে যে জিনিসগুলো পড়তে হবে সেইগুলো হচ্ছে এই গ্রাফটা তো এখানে দেয়াই আছে। এই গ্রাফটা এই পার্টিকুলার এডিশনটায় গ্রাফগুলো আসেনি, বাট তোমাদের হয়তো নতুন এডিশনে তোমরা পেয়ে যাবে। তাহলে এখানে তোমাকে যেটা জানতে হবে যে ইকুইলিব্রিয়াম কাকে বলে, তারপর হচ্ছে তোমার চলে যেতে হবে হচ্ছে ডিমান্ড এবং সাপ্লাইয়ের শিফট, ভেরি ইম্পর্টেন্ট। ডিমান্ড শিফট কী কী কারণে হয়, সাপ্লাই শিফট কী কী কারণে হয়, যেটা আমি এতক্ষণ বললাম। সাপ্লাই শিফটটা বললাম, ডিমান্ড শিফটও আমরা দেখেছি, এইগুলো একটুখানি দেখে নেবে। দুজনে একসাথে শিফট করতে পারে, ডিমান্ড সাপ্লাই কার্ভ দুজনে একসাথে শিফট করতে পারে। ঠিক আছে, এটার একটা সামারি এই 5.1 টেবিলটায় দেয়া আছে। ঠিক আছে,
তাহলে ইকুইলিব্রিয়ামের কীভাবে মানে চেঞ্জটা হবে। এরপর তোমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে যে এই যে যদি আমি আমার প্রাইসটা ডিমান্ড এই মার্কেট ক্লিয়ারিং প্রাইস বা ইকুইলিব্রিয়াম প্রাইসের উপরে থাকে তাহলে কি হবে, আর ইকুইলিব্রিয়াম প্রাইসের নিচে যদি রাখা হয় তাহলে কি হবে। যেটা দেখা গেছে যে ইকুইলিব্রিয়াম প্রাইসের উপরেই থাকুক প্রাইস আর নিচেই থাকুক প্রাইস, মার্কেট কিন্তু নিজের মতো ডায়নামিক্স করে সেই ইকুইলিব্রিয়াম প্রাইস এসে রিচ করে। অনেক সময় ইকুইলিব্রিয়াম প্রাইসটা অ্যাকসেপ্টেবল হয় না। হ্যাঁ, মানে কখনো কখনো যেটা দেখা যায় যে ইকুইলিব্রিয়াম প্রাইসটা অনেক ওপরে, আবার কখনো কখনো দেখা যায় ইকুইলিব্রিয়াম প্রাইসটা অনেক নিচে। মানে মার্কেট ডিফাইন করে দিল যে গ্যাসের দাম এত, কিন্তু সাধারণ মানুষের পক্ষে সেই গ্যাসের দামটা মানে অ্যাফোর্ড করাই সম্ভব নয়। তখন সরকার কি করলো, সরকার ফোর্স করে গ্যাসের দামটা খানিকটা কমিয়ে দিল। এতে কি হতে পারে, অথবা ধরো তোমার মার্কেট ঠিক করলো যে আলুর দাম এত, কিন্তু আলুর দামটার মার্কেট ক্লিয়ারিং প্রাইসটা এতই কম যে সেখানে বিক্রি করলে বেশিরভাগ চাষি আত্মহত্যা করবে। সেই জন্য মার্কেট ক্লিয়ারিং প্রাইস ওটা হলেও গভর্নমেন্ট কিন্তু ইন্টারভিন করে সেটাকে ওপরে ফিক্স করলো। তো এই যে দুটো অ্যাপ্লিকেশান, এটার একটাকে বলে প্রাইস সিলিং আর একটাকে বলে প্রাইস ফ্লোর। এর ফলে কি হয়, এই যে এটা প্রাইস ফ্লো, ওটা প্রাইস সেলিং, এর ফলে কি কি ঘটনা ঘটে সেইটা তোমার এখানে লেখা আছে যে কখন, মানে এই দুটোই হচ্ছে মার্কেট ইন্টারভেনশন অফ দ্য গভর্নমেন্ট। ঠিক আছে, এইখানে এইটা একটু ভালো করে জানতে হবে। এটা যদি বুঝতে না পারো সেটা আমাকে গ্রুপে জানাবে, আমি আবারও করে বুঝিয়ে দেবো, কারণ এখানে গ্রাফগুলো নেই। তোমরা গ্রাফগুলো, তোমাদের যে বইতে যে গ্রাফগুলো আছে সেগুলো দেখে তোমরা বুঝবে। তো প্রাইস সিলিং অ্যান্ড প্রাইস ফ্লোর ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট কনসেপ্ট, এটা কিন্তু তোমাদের একটু ভালো করে বুঝতে হবে। এরপরে লাস্ট যে চ্যাপ্টারটা আছে সেখানে তোমাকে কিছুই করতে হবে না, যেখানে আমরা এতক্ষণ অবধি পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট দেখছিলাম, পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেটের ক্যারেক্টারিস্টিক্স দেখলাম। এর ঠিক উল্টো দিকে আরও অনেক রকমের মার্কেট হয়। একটাকে বলে মোনোপলি মার্কেট। ঠিক আছে, মোনোপলি মার্কেটে একটাই লোক সে মাল বিক্রি করে, তার কাছ থেকে তুমি নিলে নেবে, না নিলে না নেবে। তো মোনোপলি মার্কেটের কী কী ক্যারেক্টার 6.1-এ দেওয়া আছে। ঠিক আছে, আর কিছু জানার দরকার নেই, জাস্ট মোনোপলি মার্কেট ব্যাপারটা কি সেটা তোমাকে বুঝতে হবে। এরপর তোমার আছে এরপরে আরও যে মার্কেটগুলো আছে আর কি, সেইগুলো এখানে আছে। এগুলো এতটা মোনোপলি মার্কেট সম্পর্কে তোমাকে জানতে হবে না। এরপর তুমি চলে যাবে হচ্ছে মোনোপলিস্টিক কম্পিটিশান। এটা আরেক ধরনের মার্কেট। ঠিক আছে, মোনোপলিস্টিক কম্পিটিশানে হচ্ছে যে প্রোডাক্টে ডিফারেন্সিয়েশন করা যায়, এবং এই কারণেই কিন্তু মোনোপলিস্টিক কম্পিটিশানে তোমার অ্যাডভার্টিজমেন্ট বা প্রোডাক্ট ডিফারেন্সিয়েশন এইটা একটা ম্যাটার করে। এটাও একটু দেখে নেবে, জাস্ট বক্তব্যটা মোনোপলিস্টিক কম্পিটিশান কাকে বলে। আরেকটা হচ্ছে অলিগোপলি। তাহলে চারটে তোমার মার্কেট, একটা পারফেক্ট কম্পিটিশান যেটা আমি আগেই বলে এসেছি, আমরা আগেই পড়ে এসেছি। বাকি মার্কেটগুলোর মধ্যে মানে পারফেক্ট কম্পিটিশানের ঠিক উল্টো দিকে আছে মোনোপলি, আর এই মোনোপলিস্টিক কম্পিটিশান এবং অলিগোপলি এইগুলো কিন্তু তোমার মাঝামাঝি জায়গায় থাকছে। প্রত্যেকটা মার্কেটের কি ক্যারেক্টার সেইটা জাস্ট বোঝার জন্য তোমাকে এই লাস্ট চ্যাপ্টারটা একটু দেখে নিতে হবে। আমাদের এই বেসিক কনসেপ্ট অফ মাইক্রো ইকোনমিক্স আমরা এইটা এখানে শেষ করলাম, এবং এই পুরো চ্যাপ্টার 3, 4, 5 তোমার এই পরীক্ষার সিলেবাসে, পরবর্তী পরীক্ষা যে সিলেবাসটা আছে সেখানে থাকছে।